বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, ওই দ্রবণকে বাফার দ্রবণ বলে। এখানে বলে দিছি এমন একটা দ্রবণ যেই দ্রবণে তুমি সামান্য পরিমাণ অ্যাসিডও যোগ করতে পারবা, চাইলে ক্ষারও যোগ করতে পারবা, তাহলে পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না, পিএইচ বাড়বেও না আবার কমবেও না। একটু বলে রাখি, অ্যাসিড যোগ করা মানে হচ্ছে পরোক্ষভাবে H+ যোগ করা, ক্ষার যোগ করা মানে হলো পরোক্ষভাবে OH- যোগ করা। কারণ আমরা জানি অ্যাসিড H+ দেয় এবং ক্ষার OH দেয়। তার মানে কোনো একটা দ্রবণে তুমি H+ অথবা অ্যাসিড, OH- অথবা ক্ষার যোগ করলা, কিন্তু পিএইচ মানের কোনো পরিবর্তন হইল না, ওই দ্রবণটাকে বলা হয় বাফার দ্রবণ। কিভাবে পিএইচ মানের পরিবর্তনটা যে বৃদ্ধি হয় না বা আগের জায়গায় স্থির থাকে, এটা আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারবো। বাফার দ্রবণ দুই ধরনের হয়ে থাকে, এটা পড়বো। প্রথমে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। দুই ধরনের বাফার দ্রবণ হয়, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ এবং একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। রোমান এক দিয়ে লিখো অম্লীয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ এমন একটা দ্রবণ যেটাতে পিএইচ মানের পরিবর্তন হবে না, H+ এবং OH- যোগ করলেও। তো অম্লীয় বাফার দ্রবণটা হচ্ছে এই দ্রবণটা সবশেষ অম্লীয়ই থাকবে, কিন্তু সে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে, অর্থাৎ H+ এবং OH যোগ করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। এটার যে সংজ্ঞাটা, এটা হলো দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ উৎপন্ন লবণ এবং দুর্বল অ্যাসিডের মিশ্রণকে অম্লীয় বাফার দ্রবণ বলে। একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে সংজ্ঞাটা। প্রথমে বলে দিছে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ এবং দুর্বল অ্যাসিডের মিশ্রণকে অম্লীয় বাফার দ্রবণ বলে। তো আমরা একটা কাজ করি, প্রথমে এই বিক্রিয়াটা ঘটাই বলতে এই দুর্বল অ্যাসিড এবং একটা তীব্র ক্ষার নেই। দুর্বল অ্যাসিড ধরো আমরা ইথানোয়িক অ্যাসিড নিলাম, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। একটা তীব্র ক্ষার নিতে হবে, তীব্র ক্ষার হিসেবে NaOH নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার বিক্রিয়া ঘটাবো। তো এটার বিক্রিয়া করলে জেনারেলি কি হবে, এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়, এটা ভাঙে কিভাবে, এটা কিন্তু এভাবে ভাঙে, লিখো না, এটা এভাবে ভাঙে OH- এবং H+, আর এটা ভাঙে Na+ এবং OH-, একটার প্লাসের সাথে আর এটার মাইনাস হবে। এটার যে প্লাস, এটার মাইনাসের সাথে বিক্রিয়া করবে, এটার মাইনাস এটার প্লাসের সাথে বিক্রিয়া করবে। তাহলে এটা মিলে হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, CH3COONA। আর এটা একসাথে হচ্ছে H2O। এটা বাচ্চাদের ব্যাপার, কিভাবে কে বিক্রিয়া করায়। তো বিক্রিয়াটা ঘটলো এরকম ভাবে। এখন দেখি আমাদের বাফার দ্রবণ আসলে কোনটা। দুর্বল অ্যাসিড নিলাম, তীব্র ক্ষার এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ
এটা লবণ উৎপন্ন হবে। এই যে এইটাই হলো এই লবণটা। তো এটা হলো আমার এই যে লবণটা, লবণ, এটা কিন্তু পানি। এটা ছিল দুর্বল অ্যাসিড, আর এটা ছিল তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণটা, লবণটা মানে হলো যে এটা, এবং দুর্বল অ্যাসিডের মিশ্রণ, দুর্বল অ্যাসিড মানে হলো এটা। তো লবণটা এবং এই দুর্বল অ্যাসিডটা, এই দুইটার মিশ্রণকে বলা হয় বাফার দ্রবণ। আবার একটু বোঝার চেষ্টা করো, একটু ক্রিটিক্যাল। দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় একটা লবণ উৎপন্ন হয়েছে, ওই লবণটা এবং ওই দুর্বল অ্যাসিডটা, এই দুইটার মিশ্রণকে বলা হয় বাফার দ্রবণ। এই এক কথায় যদি বলতে চাই, কোনো একটা দ্রবণে যদি এইটা এবং এইটা থাকে, এই দুর্বল অ্যাসিডটা এবং এই লবণটা থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমি বাফার দ্রবণ বলতে পারবো। তো এই লবণটা উৎপন্ন হবে কিভাবে? ওই দুর্বল অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা হবে, ওই লবণটা। এক কথায় যদি বলতে চাই, একটু সাইডে লিখে রাখো, CH3 COOH এবং সোডিয়াম ইথানয়েট, এই দুইটার যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ। তো এটাই গ্লেন্সে আমি একটু অম্লীয় বাফার দ্রবণের সংজ্ঞাটা এবং এটা বোঝাই। দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া একটা লবণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, ওই লবণটা এবং এই দুর্বল অ্যাসিডটা, লবণটা, এই লবণটা এবং দুর্বল অ্যাসিডটার মিশ্রণকে বলা হয় অম্লীয় বাফার। তার মানে এখন থেকে আমরা অম্লীয় বাফার বলতে এই দুইটা জিনিসের মিশ্রণ বোঝাবো। একটা হলো দুর্বল অ্যাসিড এবং এই লবণটা, দুর্বল অ্যাসিড এবং লবণ, এই দুইটাকে একসাথে আমরা অম্লীয় বাফার দ্রবণ বলবো। খেয়াল করো, এইগুলোর হিসাব কিন্তু আমি আনি নাই। এই দ্রবণে এটা থাকতে পারবে না। দেখো, এটা কিন্তু অম্লীয় বাফার দ্রবণের শর্ততে নাই, এটা থাকতে পারবে না, এটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। আর পানি তো থাকবেই। মূল কথা হচ্ছে এটা কিন্তু থাকতে পারবে না, এটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, না হলে অম্লীয় বাফার দ্রবণ হবে না। অম্লীয় বাফার দ্রবণ বলতে এই দুইটা জিনিসকে বোঝাবো, আর কিছুকে না। পানি তো অল টাইম থাকবে, পানি আসলে চিন্তা দরকার নাই। এই দুইটা জিনিস থাকতে হবে, এর বাইরে কিছু থাকতে পারবে না। কি একটা দুর্বল অ্যাসিড এবং ওই লবণটা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নাই যেহেতু। এখন আসি অম্লীয় বাফার কৌশল। লিখো অম্লীয় বাফার কৌশল। কিভাবে এই অম্লীয় বাফার দ্রবণটা আমাদের পিএইচটাকে বাড়তেও দেয় না, আবার কমতেও দেয় না। অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার কৌশল। অম্লীয় বাফার কৌশল মানে হলো যে প্রক্রিয়ায়, একটু লিখো সংজ্ঞাটা, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় পিএইচ মান পরিবর্তন রোধ করে তাকে বাফার কৌশল বলে। বাফার কৌশল বলে। যদি সেটা অম্লীয় বাফার দ্রবণ হয়, তাহলে এটা অম্লীয় বাফার কৌশল বলে। অম্লীয় বাফার কৌশল বলতে একটা অম্লীয় বাফার দ্রবণে যদি কিছু পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করো, সেটা যে কৌশলে পিএইচ মান পরিবর্তন রোধ করে, তাকে বলা হয় ওই অম্লীয় বাফার দ্রবণের অম্লীয় বাফার কৌশল। এক কথায় যদি বলি, একটা দ্রবণ, এটা যদি অম্লীয় বাফার দ্রবণ হয়, এখানে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো, HCl যোগ করো, অথবা NaOH যোগ করো, অ্যাসিড অথবা ক্ষার যোগ করো, এইটার পিএইচ মান আগে যা ছিল তাই থাকবে, পিএইচ মানের কোনো চেঞ্জ হবে না। যে প্রক্রিয়ায় এই পিএইচ মানের চেঞ্জটা সে রক্ষা করে, মানে রোধটা, এই যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেটাকে রক্ষা করে, অর্থাৎ রোধ করে, সেই কৌশলটাকে বলা হয় অম্লীয় বাফার কৌশল। খুবই খুবই ইম্পর্টেন্ট। যেভাবে আমি লিখে দিতেছি পরীক্ষার খাতায়, এভাবেই লিখবা। হালকা এক দুইটা লাইন হয়তো এক্সট্রা আসতে পারে, কিন্তু মূল বক্তব্য এটাই হবে। পিএইচ মান রোধ করবে, কিভাবে রোধ করবে? একটা হচ্ছে, আমি যদি কিছু পরিমাণ H+ যোগ করি, মানে অ্যাসিড যোগ করি, তাহলে সেটাকে সে কিভাবে রক্ষা করবে?
এবং OH মাইনাস যোগ করি, তাহলে দ্রবণের পিএইচ মানটার যে পরিবর্তন সেটাকে কিভাবে রক্ষা করবে? তো প্রথমে লিখো এ দিয়ে সামান্য পরিমাণ অ্যাসিড অবলিক অ্যাসিড মানে কিন্তু H প্লাস যোগ করলে ঘটনাটা কি হবে সেটা একটু দেখতে হবে। তার আগে আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি, তোমাদের এখনই আঁকার দরকার নাই, ডায়াগ্রামটা একদম শেষে আঁকবা, আমি তোমার বোঝার সুবিধার্থে ডায়াগ্রামটা এখন আঁকতেছি। এখন লিখো না একটু। আমার একটা অম্লীয় বাফার দ্রবণ আছে, এই কথার মানে হলো এটা আছে, একটা হলো CH3COOH, এটা আছে, একটু ধৈর্য ধরো সব বুঝতে পারবা। আরেকটা হলো CH3COONA আছে, এইটুকু আমরা বুঝি। অম্লীয় বাফার দ্রবণ বলতে এই দুইটার মিশ্রণ বোঝায়। তো আমার দ্রবণের ভিতরে ইথানোয়িক অ্যাসিড আছে, এটা আছে, এবং সোডিয়াম ইথানোয়েট, এই দুইটা জিনিস আছে। দ্রবণের ভিতরে এই দুইটা জিনিস কিন্তু এরকম আস্ত থাকে না, এটা ভাঙা যায়। তার মানে হলো এটা এরকম করে থাকে, এটা আয়নিত আকারে থাকে, CH3COO ইথানোয়েট আয়ন এবং H প্লাস আয়ন। আর এটা ভাঙে, এটা কিন্তু তীব্র, এটা ভাঙে, একটু মুখস্থ করে নাও এটা। এই ব্যাপারটা একমুখী হবে, কারণ এটা ছিল দুর্বল আর এটা তীব্র। দুর্বলটা উভমুখী সাইন হয়, এটা সবটা বিয়োজিত হয় না। যাই হোক, যখন এটা লিখবা তখন উভমুখী সাইন দিবা, আর যখন এটা লিখবা তখন একমুখী সাইন দিবা। তো এটা কেন দিলাম একমুখী? কারণ এটা দুর্বল আর এটা তীব্র। তোমরা লিখো না কিন্তু এখন। তো এটা যদি ভাঙে, এটা ভাঙে এরকম হবে CH3COO মাইনাস এবং Na প্লাস, এটা হয়। এটা আমার দ্রবণের ভিতরে আছে অলরেডি, দ্রবণের ভিতরে এই দুইটা জিনিস আছে। এখন যদি আমি বাইরে থেকে কিছু পরিমাণ H প্লাস যোগ করি, ধরো এখানে কিছু পরিমাণ H প্লাস যোগ করলাম এই দ্রবণে, এটা কিন্তু আমার দ্রবণের ভিতরে আছে, যেটা বক্সের ভিতরে যেটা আছে, অম্লীয় বাফার দ্রবণ যেহেতু, তাই দ্রবণের ভিতরে এই দুইটা জিনিস আছে। এই দুইটা মানে হলো এই যে বিক্রিয়ার ফলে যা হয়েছে এগুলো আছে আর কি। তো যখন আমি কিছু পরিমাণ H প্লাস যোগ করব, এই বাইরে থেকে যখন H প্লাস দিব, এই H প্লাসটা এই দ্রবণের যে এই লবণ থেকে উৎপন্ন ইথানয়েট আয়নটা এটাকে নিয়ে আসবে, এটাকে নিয়ে আইসা বাইরে একটা যৌগ গঠন করবে। দেখো এটা আর এটা মিলে একসাথে এটা হবে CH3COOH, সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো বাইরে থেকে যখন আমি কিছু পরিমাণ H প্লাস দিলাম, এমনিতে এই H প্লাসটা এখানে যুক্ত হওয়ার কারণে এই H প্লাসের ঘনমাত্রা বাড়া উচিত, যার কারণে পিএইচ যা ছিল তার চেয়ে একটু বৃদ্ধি পাওয়া উচিত, কারণ পিএইচটা হচ্ছে H প্লাস এর ঘনমাত্রার পরিবর্তন বা H প্লাস এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তো H প্লাস যদি পরিবর্তন হয়, পিএইচ ও পরিবর্তন হবে। এখানে H প্লাস যদি যোগ করি, কিন্তু এই H প্লাসটা আসলে যুক্ত হইতেছে না, যেটাই যুক্ত করলাম এটা এটার সাথে বিক্রিয়া করে এই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। অর্থাৎ যে H প্লাসটা বাইরে এলাম সে করে এখানে আর H প্লাস আকারে নাই, সে বিক্রিয়া করে এটা হয়ে গেছে। তার মানে হলো H প্লাস এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। H প্লাস এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না মানে পিএইচ এরও কোনো পরিবর্তন হচ্ছে না। আবার আসি, যদি কিছু পরিমাণ আমি OH মাইনাস যোগ করি, এটা OH মানে হচ্ছে এটার ক্ষার যোগ করি আমি কিছু পরিমাণ, তখন কি হবে? এটা এই যে এই H প্লাসটা আছে এটাকে নিয়ে আইসা সে H2O উৎপন্ন হবে, H2O উৎপন্ন করবে। জেনারেলি এই OH মাইনাসটা এখানে যুক্ত হওয়ার কারণে POH এর কিছু পরিমাণ পরিবর্তন হবে, মানে পিএইচ এর পরিবর্তন হবে। এক কথায় যদি বলি, আমি যদি দ্রবণে H প্লাস যোগ করি অথবা OH মাইনাস যোগ করি, দ্রবণের পিএইচটা চেঞ্জ হওয়া উচিত। কিন্তু যদি এটা বাফার দ্রবণ হয়ে থাকে, তখন যে H প্লাসটা যোগ করলাম এটা এই যে এরকম একটা আয়নের সাথে যুক্ত হয়ে এটা উৎপন্ন করে, যার কারণে যেটা বাড়াইলাম সেটা আর এখানে বাড়লো না। আবার যদি কিছু পরিমাণ OH মাইনাস যোগ করি, সেটা এই H প্লাসটার সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করলো, তাই এই OH মাইনাস আয়নটা আর দ্রবণে যুক্ত হইলো না, সে পানি আকারে থাকলো। এ হলো ঘটনাটা।
এখন এই H+ যোগ করা মানে হলো অ্যাসিড যোগ করা, OH- যোগ করা মানে হলো ক্ষার যোগ করা, যেটা আমরা এখানে ব্যাখ্যা দিতে চাইতেছিলাম, এখন লিখতে পারো। তো দেখো, যখন আমি দ্রবণে কিছু পরিমাণ H+ যোগ করব, তখন অম্লীয় বাফার দ্রবণে কি হয়, এইটার সাথে যুক্ত করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছিল? এই লবণটা থেকে। এই লবণ থেকে সৃষ্ট ইথানয়েড আয়নের সাথে সে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করছে, এই কথাটা এখানে ব্যাখ্যা করে লিখবো। তো এটা একটু লিখো। দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড বা H+ যোগ করলে তা লবণ হতে সৃষ্ট, লবণ হতে সৃষ্ট কিসের সাথে? এই যে লবণ হতে সৃষ্ট এই আয়নটা, লবণ হতে সৃষ্ট ইথানয়েড আয়ন CH3COO- এর সাথে বিক্রিয়া করে অবিয়োজিত কি উৎপন্ন করে? এই যে এটা ইথানোয়িক অ্যাসিড CH3 ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। ভাইয়া অবিয়োজিত কেন? অবিয়োজিত কেন, এই কথাটা, হ্যাঁ, গুড কোশ্চেন। দেখো, এটা যদি বিয়োজিত হয়ে যাইতো, এটা বিয়োজিত হয়ে গেলে এটা উৎপন্ন করে ফেলতো, লিখো না, এটা উৎপন্ন করে ফেলতো, এটা এটা এবং H+, তার মানে এটা বিয়োজিত হয়ে গেলে কিন্তু আবার দ্রবণের ভিতরে H+ যুক্ত হয়ে গেল। তো এটা আমার উদ্দেশ্য না। যদি এটা বিয়োজিত হয় তখন কিন্তু H+ উৎপন্ন হবে, H+ উৎপন্ন হলে আমার পিএইচটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাকে তো আমার বিয়োজিত করা যাবে না, অবিয়োজিতই রাখতে হবে। আসলে সেটা অবিয়োজিতই থাকে, কারণ এটা খুবই দুর্বল, এমনিতেই সে বিয়োজিত হইতে চায় না। তার উপর আবার একটা তীব্র আছে, তীব্র ব্যাপার আছে, এটা বললে আবার অনেক কিছু হয়ে যাবে। এই যে এটা তীব্র আছে, এটাকে সময়ায়ন প্রভাব নামে একটা প্রভাব আছে। সে, এটা তো তীব্র, সে এমনিতেই জোর খাটায় বিয়োজিত হয়ে যাবে, কিন্তু এই যে এটা তো দুর্বল, সে, তার বিয়োজন ক্ষমতা খুবই কম, সে বিয়োজিত হইতে পারবে না। যার কারণে এই যে তোমার এটা উৎপন্ন হবে, এটা এমনিতে বিয়োজিত হবে না। যদি এটা তীব্র থাকতো তাহলে নিজে থেকে আবার বিয়োজিত হয়ে যেত। নিজে থেকে বিয়োজিত হইলে আবার আরেক প্রবলেম ছিল, বিয়োজিত হইলে কি হইতো, এটা এবং H+ উৎপন্ন করতো, যেটার কারণে আমি H+ যোগ করলাম, আবার H+ এটার সাথে যুক্ত হয়ে আবার H+ রয়ে গেল, তার মানে তো পিএইচ চেঞ্জ হয়ে যাবে। H+ চেঞ্জ হবে মানেই পিএইচ চেঞ্জ হবে, কিন্তু এইটার সাথে তো পিএইচ এর কোনো কানেকশন নাই, তাই এটা অবিয়োজিতই থাকবে, এটা দুর্বল বলেই অবিয়োজিত থাকবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই কথাটাই, কিছুক্ষণ আগের যে কথাটা আমি ডায়াগ্রামে দেখালাম, এই কথাটা এখানে লিখে দিলাম। যদি দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড যোগ করি অথবা H+ যোগ করি, তাহলে সেটা লবণ হতে সৃষ্ট এই ইথানোয়েট আয়নটার সাথে বিক্রিয়া করে এই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে লবণ হতে সৃষ্ট ইথানোয়েট আয়ন এটার সাথে যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করলো, যেটা কি আসলে অবিয়োজিত, তাই H+ এর কোনো পরিবর্তন হবে না, তাই এটা লিখো নিচে। তাই দ্রবণে H+ এর ঘনমাত্রা তথা পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। আমার তো উদ্দেশ্য এটাই ছিল, কারণ এটা বাফার দ্রবণ, সে পিএইচ পরিবর্তনটা রোধ করবে। কিভাবে রোধ করে? কিছু H যোগ করলে এই ইথানোয়েট আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে, তাই H+ এর ঘনমাত্রা তথা পিএইচ এর কোনো পরিবর্তন হয় নাই। এটা, এই ব্যাখ্যাটা এইটুক দিলেই 4-4 পাবা। আরো একটা ব্যাখ্যা আছে, এখানে একটু বিক্রিয়াটা লিখে দিতে হবে। বিক্রিয়াটা কি হয়েছিল এখানে? H+ এর সাথে এই ইথানোয়েট আয়নের বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এই বিক্রিয়াটা এখানে লিখে দিবা। H+ যোগ ইথানোয়েট আয়ন
এটার সাথে যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় ব্যাখ্যা করে দিয়ে আসবা, কারণ এক এক বইয়ে এক এক টেস্ট পেপারে এক এক রকম দেওয়া। সবগুলোই সঠিক, কিন্তু তোমার সবগুলো পড়তে গেলে দেখবা যে মনে থাকবে না পরীক্ষার হলে। এই ব্যাখ্যাটা পরীক্ষায় আসে। তো এই ব্যাখ্যাটা বুঝো না এমন কেউ আছো? বা আবার বললে ভালো হইতো। ওকে, তো এখন আমাদের আমি কিছু পরিমাণ অ্যাসিড যোগ করলাম, কিন্তু বাফার দ্রবণে অ্যাসিডও যোগ করা যাবে, আবার ক্ষারও যোগ করা যাবে। তো রোমান 2 দিয়ে রোমান না, ওই বি দিয়ে লিখো, বি দিয়ে লিখো কিছু পরিমাণ, সামান্য পরিমাণ ক্ষার, অবলিক ক্ষার মানে হলো OH মাইনাস যোগ করলে, এটা যদি যোগ করি তাহলে আবার এই অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে পিএইচ মান অপরিবর্তিত রাখে এটা দেখব। এই কথাটা আমি ডায়াগ্রামে ব্যাখ্যা করে আসছি। কি ছিল এটা? এরকম ছিল, যদি কিছু পরিমাণ OH যোগ করি তাহলে এই H+ থেকে, এই H+টা কোন জায়গা থেকে আসছিল? ওই দুর্বল অ্যাসিড থেকে, ইথানোয়িক অ্যাসিড থেকে, দুর্বল অ্যাসিড থেকে যে H+টা উৎপন্ন হয়েছিল এটা থেকে H2O উৎপন্ন করে, যার কারণে এই OH আয়নটা আমি যোগ করলাম, সেটা আর দ্রবণে যুক্ত হইল না, আলটিমেটলি সে পানি আকারে দ্রবণে থেকে গেল। তো OH আয়নের ঘনমাত্রাও কোনো পরিবর্তন হইল না, তাই পিএইচ এরও পরিবর্তন হবে না। এই কথাটা আমি এখন বাংলায় লিখে দিব এখানে। দ্রবণে কিছু পরিমাণ ক্ষার বা OH মাইনাস যোগ করলে তা কার সাথে বিক্রিয়া করে? অ্যাসিড হতে উৎপন্ন H+ এর সাথে বিক্রিয়া করে। অ্যাসিড হতে মানে হলো CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড হতে উৎপন্ন H+ এর সাথে বিক্রিয়ায় H2O উৎপন্ন করে। তার মানে যে OH টা দিছো সেটা আর দ্রবণে OH আকারে থাকে না, সে H2 আকারে থাকে। H2O তো পানি, সে আবার পিএইচ কে কোনো প্রভাব ফেলে না। বলবা কেউ কিছু? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। ভাইয়া তাহলে ভাই মানে এই স্প্লেসটা যখন পানি উৎপন্ন করবে তখন কি ভাইয়া দ্রবণে এইচ প্লাস কমে যাবে না? তাহলে তো পিএইচ এর মান তো পরিবর্তন হবে না। পানি উৎপন্ন হলে না না, এই যে গুড কোশ্চেন আবার। এটা হচ্ছে, এটা কিন্তু দুর্বল। দ্রবণে যখন অলরেডি এগুলো আছে, তার একটা ক্ষমতা আছে। ধরো যে সে H+ আয়ন 10টা দ্রবণে দ্রবীভূত করতে পারে, ধরো সে 10টা দ্রবীভূত করতে পারে, সে কিন্তু সবটা সামনের দিকে যাবে না। ধরো যে তার হচ্ছে এমনিতে তীব্র হলে সে 30টা দ্রবীভূত করতে পারতো, কিন্তু সে দ্রবীভূত করতে পারে 10টা, এরকম তার একটা ক্ষমতা, কারণ সে দুর্বল। 30টা থাকলেও সে 30টা দিতে পারে না। এখন ধরো এখান থেকে একটা চলে গেছে, এখানে একটা ইউজ হয়ে গেছে, তাহলে এখানে 9টা হয়ে গেল না? সে কিন্তু, তার কাছে কিন্তু অলরেডি আছে এখন, 10টা দেওয়ার পরে 20টা ছিল কিন্তু আরো, কারণ সে দুর্বল, সে সবটা বিয়োজিত হয়েছে না। এই H+টা আবার সে সামনের দিকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে যাবে, যার কারণে এই H+টা আগের মতোই থেকে যাবে। ধরতে পারছো নাকি আমি আবার বলবো? মানে এটা ঘটনাটা এরকম, জি ভাই, বুঝতে পারছি। মানে সে তো দুর্বল, সে তার কাছে কিন্তু অলরেডি আরো অনেক কিছু আছে, কিন্তু সে এখানে দ্রবীভূত করার ক্ষমতা তার কাছে নাই। সর্বোচ্চ ধরো যে 10টা রাখার ক্ষমতা আছে, এখান থেকে যখন একটা কমে গেছে তখন তো 9টা হয়ে গেছে, ক্ষমতা কিন্তু 10টা আছে। তো এখান থেকে আরেকটা সে সামনে নিয়ে যাবে, যার কারণে এখানে 19টা হয়ে যাবে, আর এখানে 10টাই থাকবে। তার সে যদি কমে যায়, এই অ্যাসিড কমলে কিন্তু কোনো সমস্যা নাই, H+ তো আগের মতোই 10ই রয়ে গেল। এই ব্যাখ্যাগুলো যখন তোমাকে আমি হোল ব্যাখ্যাটা দেখাবো বা টেস্ট পেপারে হোল ব্যাখ্যাটা দেখবা, তখন সবগুলো লাইন থাকবে। কিন্তু মূল থিমটা হচ্ছে যে লাইন, দুইটা লাইন আমি লিখে দিতেছি, এই থিমটা থাকলে তুমি
ফুল মার্কস পাবা। আর যদি এই থিমটা ছাড়া বাকি যাই লিখো আসলে লাভ হবে না তেমন। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, H2O উৎপন্ন করে ফেললো, তার মানে হলো তুমি যে OH আয়ন যোগ করলা, OH মাইনাস আয়ন বা ক্ষার যোগ করলা, সেটা আর ক্ষার হিসেবে দ্রবণে নাই, পানি হিসেবে আছে। তার মানে পিএইচ এর কোনো পরিবর্তন হয়নি। তাই OH মাইনাস এর ঘনমাত্রা তথা পিএইচ মান অপরিবর্তিত থাকে। তো এখানেও সুন্দর করে আমার বিক্রিয়াটা লিখে দিতে হবে। বিক্রিয়াটা কি ছিল? এটা সরি, এই OH আয়ন এবং H প্লাস যুক্ত হয়ে H2O হয়ে যাবে। তাহলে এটা এরকম ছিল, OH মাইনাস এবং এই H প্লাস, এটা একসাথে পানি উৎপন্ন করবে, H2O। এটার পরে তুমি সেই ডায়াগ্রামটা একটু আঁকা দিবা কষ্ট করে। ডায়াগ্রামটা হলো এরকম, আমি আবার, তুমি খাতায় যেভাবে আঁকা দিবা আমি এইভাবে লিখে দিতেছি। এরকম একটা বক্স আঁকাও। বক্স আঁকানোর পরে, যেহেতু এটা আমার অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ হলে এখানে আমার এটা থাকবে CH3 COOH এবং CH3 COONA, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড, এই দুইটা থাকবে। তো এটা যেহেতু দুর্বল, সে উভমুখী সাইন দিয়ে হবে, কারণ সে সবটা দ্রবীভূত করতে পারবে না, কিছু পরিমাণ থাইকা যাবে। CH3 C ইথানয়েড আয়ন প্লাস H প্লাস আয়ন। আবার এটা কিন্তু তীব্র, তাই এটা ফুলটাই দ্রবীভূত হয়ে যাবে। এটা হবে এরকম CH3 প্লাস Na প্লাস। তো যখন তুমি দ্রবণে কিছু পরিমাণ H প্লাস যোগ করবা, ধরো যে H প্লাস যোগ করতেছো, তখন বাইরে দিয়ে এরকম H প্লাস লিখবা এবং এটাকে এরকম করে একটু গুল করে, তারপর এটাকে এরকম করে একটু বাঁকায় দেখাই দিবা। এখানে উৎপন্ন হবে CH3, এটার সাইডে একটু লিখে রাখো ও আয়নিত, অথবা তুমি অবিয়োজিত লিখে নিতে পারো। আবার যখন কিছু পরিমাণ OH মাইনাস আয়ন অথবা ক্ষার যোগ করবা, তখন এই যে এই H প্লাস এটার সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করবে। এই কথাটাই আমরা এখানে লিখে আসছি। যখন ক্ষার যোগ করবা তখন H2O হয়ে যাবে H প্লাসটার সাথে, যখন H প্লাস যোগ করবা তখন ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। দেখো, প্রথমে অম্লীয় বাফার কৌশল, প্রশ্নটা এরকম করে আসবে, এই বাফার দ্রবণটা কিভাবে, বাফার দ্রবণে কিছু পরিমাণ যদি H প্লাস অথবা OH মাইনাস যোগ করি, কিভাবে এটার পরিবর্তনটা রোধ করবে ব্যাখ্যা করো। তো প্রথমে এ দিয়ে লিখবা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে অথবা H প্লাস যোগ করলে, এই দুইটা লাইন এবং এই বিক্রিয়াটা। তারপরে হলো এটা সামান্য পরিমাণ ক্ষার বা OH যোগ করলে এই লাইনগুলো এবং এই বিক্রিয়াটা, এবং সবার শেষে এটা অবশ্যই দিয়ে আসবে, মাস্ট। এটা দিয়ে আসবে এই কারণ হচ্ছে স্যার কিন্তু ফোকাস করবে সবচেয়ে বেশি এটাতে। এটা দেখেই মনে করবে যে এই ব্যাখ্যাটাই তুমি ওখানে দিয়ে আসছো, মানে মেইন ব্যাখ্যাটা দিয়ে আসছো, তাই তোমাকে ফুল মার্কসটা দিবে। আর কথা কিন্তু খুব কম পড়ে, এই কথাগুলো একটু পরে কম খাতা দেখার সময়। যাই হোক, এত চিন্তা করার দরকার নাই, তুমি আমি যেভাবে বলতেছি সেভাবে আনসার করার চেষ্টা করবা। তো অম্লীয় বাফার নিয়ে পড়তেছিলাম, অম্লীয় বাফার দ্রবণ কিভাবে পিএইচ রোধ করে সেটা আমরা দেখলাম। এখন এই অম্লীয় বাফার দ্রবণে কি জানি থাকে, একটা হলো অ্যাসিডটা থাকে, দুর্বল অ্যাসিডটা, এবং লবণটা থাকে CH3 COONA, একটা হলো অ্যাসিড এবং একটা হলো লবণ, এই দুইটা জিনিস থাকে। সে কিন্তু পিএইচ পরিবর্তন রোধ করে, তার কিন্তু একটা পিএইচ আছে, একটা পিএইচ ইনিশিয়ালি থাকে, এই পিএইচটা এইটাই থাকে। এখন এই পিএইচটা বের করার জন্য আমাদের আরো একটা পার্ট পড়তে হবে, এইখানেরই একটা অংশ লিখো, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়।
অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র দুইটা আছে। একটা হলো পিএইচ সমান পিকেএ, আমি বলতেছি কোনটা কি, প্লাস লগ লবণ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড এর ঘনমাত্রা। আবার চাইলে পিএইচটা এভাবেও নির্ণয় করা যায়, পিকেএ প্লাস লগ লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। মানে ঘনমাত্রা দিয়েও বের করা যাবে, মোল সংখ্যা দিয়েও বের করা যাবে। এখানে কয়েকটা জিনিস তুমি চিনো না, দেখো পিএইচ কিন্তু চিনো, আমি পিএইচটা নির্ণয় করতে চাইবো। পিকেএ হচ্ছে, এই কেটাকে কিন্তু চিনো, কে হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, পিকেএ হচ্ছে মাইনাস লগ কে এর যে মানটা সেটা, মাইনাস লগ কে এর যে মানটা এটাকে আমরা পিকেএ বলবো। আর এটা হলো লবণের ঘনমাত্রা, আর এটা হলো অ্যাসিডের ঘনমাত্রা। আমরা জানি অম্লীয় বাফার দ্রবণে এই অ্যাসিড থাকে এবং লবণ থাকে। লবণের যে ঘনমাত্রাটা সেটা উপরে বসাবো, অ্যাসিডের যে ঘনমাত্রাটা সেটা নিচে বসাবো। অনুরূপভাবে এখানেও লবণের ঘনমাত্রাটা মোল সংখ্যাটা উপরে বসাবো, অ্যাসিডের মোল সংখ্যাটা নিচে বসাবো। এইটা দিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে সবচেয়ে বেশি করছে, এটা সাধারণত তোমাদের ভর্তি পরীক্ষায় শেখানো হয়, এটা এখানে শেখানো হয় না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আমার সাজেশন থাকবে এটা দিয়ে করো, এটা দিয়ে করো। যদি এটা দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করবা, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করবা। যেটা দিয়ে করতে পারো সমস্যা নাই, দুটো দিয়ে আনসার একই আসবে। একটা দিয়ে হচ্ছে ঘনমাত্রা দিয়ে, ঘনমাত্রা মানে আমরা ওই যে সূত্র পড়ে আসছিলাম কিন্তু, সি সমান n/v। একটা সি দিয়ে, এটার ঘনমাত্রা সি, অ্যাসিডের ঘনমাত্রা সি। আর এটা মোল সংখ্যা, মোল সংখ্যা মানে হলো n, লবণের মোল সংখ্যা n, আর অ্যাসিডের মোল সংখ্যা n। এগুলো নিয়ে আরো অনেক বিস্তারিত কথা আছে, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যাইতে থাকবো। তাহলে চলো একটা অঙ্ক করি ছোট্ট, কোশ্চেন 1। কোশ্চেন 1 এরকম একটা পাত্র দেওয়া আছে, পাত্রতে লেখা হচ্ছে 0.2 মোলার CH3 COO Na আর 0.1 মোলার CH3 COOH। এই পত্রের আয়তন দেওয়া আছে 0.5 লিটার, অথবা তুমি 5 লিটার ধরো, এটাকে 5 লিটার লিখো। পাত্রের আয়তন 5 লিটার। ওকে, আমাকে প্রশ্ন করছে পিএইচ কত। তো দেখো এটাকে আগে তোমার দেখে ডিসিশন নিতে হবে, এটাকে আমি কিভাবে পড়বো। আমরা অলরেডি পিএইচ 3 ধরনের নির্ণয় করলাম এটা সহ। প্রথমে যে পিএইচ ছিল তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হইলে, দ্বিতীয় যে পিএইচ ছিল দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হইলে, এখন এটা হলো বাফার দ্রবণ হইলে। এটা কি বাফার দ্রবণ হয় কিনা তোমার ডিসিশন নিতে হবে। বলো তো এটা কি বাফার দ্রবণ হবে? জি ভাইয়া। হ্যাঁ, এটা বাফার দ্রবণ হবে। কিভাবে বুঝবা? এই যে একটা লবণ আছে এবং এটা একটা অ্যাসিড আছে, লবণ এবং অ্যাসিড, যেহেতু লবণ এবং অ্যাসিড আছে তার মানে এটা হলো অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণের যে পিএইচ নির্ণয়ের সূত্র সেটা হলো মাইনাস লগ না, পিকেএ প্লাস লগ উপরে হলো লবণ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখানে একটু প্রশ্নের ভিতর একটা ডাটা আমার মিসিং আছে, ডাটাটা লিখো। এটা Ka সমান 1.5 10⁻⁻5। এখান থেকে আমি পিএইচ নির্ণয় করব। পিএইচ নির্ণয়ের জন্য পিকেএ লাগবে। পিকেএ মানে হলো পিকেএ মাইনাস লগ কেএ
মাইনাস লগ কে মানে হলো 1.8 10 টু দি পাওয়ার -5। তো এটার আনসারটা একটু বের করো। 4.74 পিকে এ পেয়ে গেলাম। তো এখানে আমি পিকে এর মানটা বসাই দিলাম 4.74 প্লাস লগ লবণের ঘনমাত্রা। লবণ কোনটা? এই যে এটা লবণ। তো এটার ঘনমাত্রাটা দেওয়া আছে 0.2 মোলার। তো এখানে বসাবো 0.2। এসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1। এটা এখানে বসাবো। এখানে বসায় একটু ক্যালকুলেট যদি করি আনসারটা এরকম আসে 5.05। সুতরাং পিএইচ 5.05। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো কথাবার্তা বলবো। এখানে ঘনমাত্রা দুটো দেওয়া ছিল, আমি ঘনমাত্রা দুটো বসাই দিলাম। কেউ কেউ মোল সংখ্যা দিয়ে চেষ্টা করতে পারো। ওকে, মোল সংখ্যা দিয়ে চেষ্টা করবো। এটার মোল সংখ্যা, এটার মোল সংখ্যা C সমান N/V। সি এর মান দেওয়া এটা আর ভি এর মান দেওয়া এটা। এটার জন্য মোল সংখ্যা নির্ণয় করবা, এটার জন্য বসায় দেখবা আনসার একই আসবে। তো আগামী ক্লাসে আমরা বিস্তারিত কথা বলবো এটা নিয়ে। আজকে এইখানেই থাকুক। খাতাগুলো একটু নিয়মিত দেখো। ওকে, থ্যাংক ইউ।